ওয়েলকাম টু ইনফোপিডিয়া। ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই। আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে। আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। তো দেরি না করে আজকের প্রশ্নগুলি দেখে নাও। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মনে রাখবে, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে সিমুক। সিমুক হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। তো অপশান নিয়ে অ্যান্সার হবে। এটা অনেকেই ভুল করে, যারা রেগুলার পড়াশোনা করে না তারা এই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা বললে নর্মালি অ্যান্সার দিয়ে দেয় যে গৌতমীপুত্র সাতকর্ণী, কিন্তু এখানে দেখো গৌতমীপুত্র সাতকর্ণী অপশানেই নেই। তো গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে। সিমুক হচ্ছে প্রতিষ্ঠাতা আর গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। এই চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা সম্পর্কে বলা রয়েছে। তোমরা যদি দেখো, যতগুলো এরকম প্রশ্ন হতে পারে সেখান থেকে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, ক্লোরোফর্ম কে আবিষ্কার করেছেন? ক্লোরোফর্ম কে আবিষ্কার করেছেন? তো মনে রাখবে, ক্লোরোফর্ম আবিষ্কার করেছে জেমস ইয়ং সিম্পসন। অ্যান্সার হবে অপশান সি, জেমস ইয়ং সিম্পসন হচ্ছে ক্লোরোফর্ম আবিষ্কার করেছে। আশা করি তোমরা জানো যে ক্লোরোফর্ম আমরা অ্যানেস্থেসিয়ার সময় নর্মালি ইউজ করে থাকি, অবশ্যের কাজে নর্মালি এই ক্লোরোফর্ম ইউজ করা হয় অবশ্যের কাজে বা কাউকে বেহুশ করার কাজে এই ক্লোরোফর্ম ইউজ হয়। তো এই ক্লোরোফর্ম আবিষ্কার করেছিল জেমস ইয়াং সিম্পসন। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে কটি পার্ট রয়েছে? বর্তমানে ভারতের সংবিধানে কটি পার্ট রয়েছে? তোমরা এখানে দেখে রাখবে যে বর্তমান বলেছে নাকি সংবিধান শুরুর সময় বলেছে। এখানে বলেছে বর্তমান, তো অ্যান্সার হবে হচ্ছে 25টি। বর্তমানে সংবিধানে 25টি পার্ট রয়েছে। তো যখন সংবিধান শুরু হয়েছিল তখন সংবিধানে 22টি পার্ট ছিল, কিন্তু বর্তমানে 25টি পার্ট রয়েছে। সংবিধান যখন শুরু হয়েছিল তখন 22টি পার্ট এবং 395টি ধারা ছিল, কিন্তু বর্তমানে সংবিধানের পার্টের সংখ্যা হচ্ছে 25টি। নেক্সট প্রশ্ন, পেশোয়ার দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র কে ছিলেন? পেশোয়ার দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র কে ছিলেন? তো মনে রাখবে, পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র ছিল হচ্ছে নানা সাহেব। নানা সাহেব হচ্ছে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে, একবার পরীক্ষাতে এসেছিল যে নানা সাহেবের প্রকৃত নাম কি। তো মনে রাখবে, নানা সাহেবের প্রকৃত নাম হচ্ছে বালাজি রাও ভাট। বালাজি রাও ভাট হচ্ছে নানা সাহেবের প্রকৃত নাম। তাহলে কি হচ্ছে না, পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র ছিল হচ্ছে নানা সাহেব। নেক্সট প্রশ্ন, উচ্চ রক্তচাপের ঔষধ তৈরি হয় কোন গাছ থেকে? উচ্চ রক্তচাপের ঔষধ তৈরি হয় কোন গাছ থেকে? তুমি রাখবে, উচ্চ রক্তচাপের ঔষধ তৈরি হয় হচ্ছে সর্পগন্ধা গাছ থেকে। সর্পগন্ধা, তো স্পেলিং এখানে ভুল আছে, সর্পগন্ধা স্পেলিংটা ভুল আছে, তোমরা একটু দেখে নিও, কিন্তু অ্যান্সার হবে হচ্ছে সর্পগন্ধা। উচ্চ রক্তচাপের ঔষধ তৈরি হয় সর্পগন্ধা গাছ থেকে। এই সর্পগন্ধা গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রেবোফ্লিয়া সার্পেন্টিনা। রেবোফ্লিয়া সার্পেন্টিনা। নেক্সট প্রশ্ন, জলাশয়ে অতিমাত্রায় শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মালে জলে কোন গ্যাসে কমে যায়? জলাশয়ে অতিমাত্রায় শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মালে জলে কোন গ্যাস কমে যায়? তুমি রাখবে, জলাশয়ে যদি বেশি মাত্রায় শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মায় তাহলে জলে অক্সিজেন কমে যায়। অপশান অনুযায়ী অ্যান্সার হবে অপশান এ, অক্সিজেন। তো এটাকে বলা হয় হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। তো অক্সিজেন কমে যাওয়ার কারণে কি হয় না, ওখানে উদ্ভিদ এবং অন্যান্য যে প্রাণী রয়েছে সেই প্রাণীগুলো মারা যায়, এর ফলে ইউট্রোফিকেশন হয়। তো এই পুরো বিষয়টা বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, অক্সিজেন কমে যাওয়া, শৈবাল জাতীয় উদ্ভিদ বেড়ে যাওয়া, এই পুরো প্রক্রিয়ার মানে পুরো এইসব বিষয়গুলোর কারণে ইউট্রোফিকেশন হয়ে থাকে, যার ফলে ধীরে ধীরে একটা ভালো সুন্দর পুকুর ডোবাতে পরিণত হয়। মেন হচ্ছে এই বিষয়টা রয়েছে। নেক্সট প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একককে কি বলে? শব্দের তীব্রতা মাপার একককে কি বলে? তো মনে রাখবে, শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবেল। আশা করি তোমরা সবাই জানো ডেসিবেল। ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা মাপার একক। দেখো অপশান এতে রয়েছে পিপিএম। এই পিপিএম থেকে না একটা প্রশ্ন এনটিপিসি থেকে এসেছিল। পিপিএম এর ফুল ফর্ম দুটো হতে পারে, এক হতে পারে পার্টস পার মিলিয়ন, আর একটা হতে পারে পেজ পার মিনিট। এই দুটো হয় পিপিএম এর ফুল ফর্ম, পার্টস পার মিলিয়ন আর পেজ পার মিনিট। তো এনটিপিসিতে এসেছিল এরকম যে একটা প্রিন্টারের ক্ষমতা কিসের দ্বারা প্রকাশ করা হয়, তখন কিন্তু অ্যান্সার হবে পিপিএম। তো একটা প্রিন্টার পার মিনিটে কত পেজ প্রিন্ট করতে পারে সেটা প্রিন্টারের ক্ষমতাকে বোঝায়। তো অ্যান্সার হবে কিন্তু পিপিএম। পিপিএম এর অর্থ দুটো, একটা পার্টস পার মিলিয়ন আর একটা হচ্ছে পেজ পার মিনিট। এটা মাথায় রাখবে। এর সঙ্গে সঙ্গে মনে রাখবে যে অপশান সিতে রয়েছে হার্জ।
হাজ হচ্ছে ফ্রিকোয়েন্সির একক, ফ্রিকোয়েন্সির এসআই একক হচ্ছে হাজ। তো এই যে ফ্রিকোয়েন্সির একক হাজ, এটা রাখা হয়েছে কিন্তু হেনরি রুটলভ হার্জের নামানুসারে। এই হেনরি রুটলভ হাজ ইনি কিন্তু প্রথম প্রমাণ দিয়েছিল যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রয়েছে। এই কারণেই এনার নাম অনুযায়ী এই যে ফ্রিকোয়েন্সির ইউনিট সেটাকে হার্জ বলা হয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন অরণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়? পশ্চিমবঙ্গের কোন কোন অরণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়? তোমায় রাখবে পশ্চিমবঙ্গের দুটো অরণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়, একটা হচ্ছে জলদাপাড়া আর একটা হচ্ছে গরুমারা। এগুলো জলপাইগুড়ি জেলাতে অবস্থিত। তো অ্যান্সার হবে হচ্ছে অপশান সি, এখানে অপশানটা দেখাটা ভুল আছে, অপশান সি জলদাপাড়া এবং গরুমারা। তো পশ্চিমবঙ্গের জলদাপাড়া এবং গরুমারা অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়। নেক্সট প্রশ্ন, জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? তোমরা রাখবে জয়দেব হচ্ছে লক্ষণ সেনের সভাকবি ছিল। লক্ষণ সেনের সভাকবি ছিল হচ্ছে কবি জয়দেব। এর সঙ্গে সঙ্গে যে রাখবে অপশান ডিতে রয়েছে দেখো মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ হচ্ছে নন্দবংশের প্রতিষ্ঠাতা। মহাপদ্মনন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা। আর যে ধননন্দ রয়েছে, এই ধননন্দ হচ্ছে ওই নন্দবংশের শেষ রাজা। অ্যাকচুয়ালি এই ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেছিল। ধননন্দকে হারিয়ে, মানে যে নন্দবংশের রাজা ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেছিল এবং মৌর্য বংশের শুরু হয়েছিল। এগুলো মাথায় রেখে দেবে। তাহলে কি হচ্ছে না, জয়দেব হচ্ছে লক্ষণ সেনের সভাকবি। এবং এর পাশাপাশি জেনে রাখবে এই মহাপদ্মনন্দ অপশান ডিতে রয়েছে, ইনি হচ্ছে নন্দবংশের প্রতিষ্ঠাতা। আর ধননন্দ হচ্ছে নন্দবংশের শেষ রাজা। এই ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। এগুলো কিন্তু বহু পরীক্ষা আসে। নেক্সট প্রশ্ন, আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি বা কোনটি? আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি হলে বেশি ভালো হতো? তোমরা রাখবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। অপশান বি অ্যান্সার হবে গুরু শিখর। তো এই গুরু শিখরের উচ্চতা হচ্ছে 1722 মিটার। এটা মেনলি রাজস্থান রাজ্যের মধ্যেই কিন্তু পড়ে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, যার উচ্চতা 1722 মিটার। এর সঙ্গে সঙ্গে দেখো এই যে আনাইমুদি রয়েছে, আনাইমুদি হচ্ছে আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি হচ্ছে আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং এটা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আর গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের যে আনাইমালাই পর্বত রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ, আর গুরু শিখর হচ্ছে যে আরাবল্লী পর্বত রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ। এবং আরাবল্লী পর্বত হচ্ছে একটি ক্ষয়জাত পর্বত এবং সবচেয়ে প্রাচীন পর্বত। এটা মাথায় রাখবে, সবচেয়ে প্রাচীন ক্ষয়জাত পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত, যার সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। এটা বহু পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? তোমরা রাখবে ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। যারা রেগুলার পড়ে না তারা কিন্তু অ্যান্সার দিয়ে দেবে সাহিত্য একাডেমি। তো অ্যান্সার কিন্তু হবে জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার ভারতবর্ষে। এবং এর সঙ্গে সঙ্গে মনে রাখবে, তোমরা রাখবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল 1965 সালে শঙ্করা কুরুপ। এই কুরুপ উচ্চারণটা অন্য কিছু হতে পারে, তো অ্যাকচুয়ালি শঙ্করাস আছে সামনে। শঙ্করা কুরুপ হচ্ছে একজন মালয়ালাম পোয়েট। তো ওই মালয়ালাম পোয়েট 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। এই জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। এগুলো মাথায় রেখে দেবে, বহু পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? পশ্চিমবঙ্গের হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? তোমরা রাখবে এই হলদি নদী হচ্ছে কেলেঘাই আর কংসাবতীর মিলিত প্রবাহ। কেলেঘাই আর কংসাবতীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। অ্যাকচুয়ালি মেদিনীপুরে যে তমলুক রয়েছে, এই তমলুকের কাছে তো পুরোপুরি তমলুকে না, তমলুকের কাছে কেলেঘাই আর কংসাবতী মিলিত হয়েছে, যেখান থেকে এই দুটো নদীর মিলিত প্রবাহকে বলা হয় হলদি নদী। কেলেঘাই এবং কংসাবতীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী, যা পরে এসে হুগলি নদীতে মিশেছে। নেক্সট প্রশ্ন, ডায়নামাইট কে আবিষ্কার করে? ডায়নামাইট কে আবিষ্কার করে? তোমরা রাখবে ডায়নামাইট যিনি আবিষ্কার করেছিল ওনার নাম অনুযায়ী বর্তমানে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো অ্যান্সার হবে অপশান সি আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল হচ্ছে ডায়নামাইট আবিষ্কার করেছিল। এর সঙ্গে সঙ্গে মনে রাখবে অপশান ডিতে রয়েছে হামফ্রে ডেভি। হামফ্রে ডেভি অনেক কিছু আবিষ্কার করেছিল, তো তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে বারে বারে আসে সেগুলো হচ্ছে ইনি কয়েকটা কেমিক্যাল এলিমেন্ট আবিষ্কার করেছিল বা খুঁজে পেয়েছিল, ডিসকভার করেছিল বলতে পারি। তো সেই কেমিক্যাল এলিমেন্টগুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর বেরিয়াম। এইগুলো কিন্তু মেনলি আসে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম। এই চারটে যে কেমিক্যাল এলিমেন্ট, এই চারটে কেমিক্যাল এলিমেন্টই কিন্তু হামফ্রে ডেভি আবিষ্কার করেছিল। আরেকটা রয়েছে আশা করি তোমরা জানো,
যে সেফটি ল্যাম্প, এই সেফটি ল্যাম্পও কিন্তু হাম্ফ্রে ডেভি আবিষ্কার করেছিল, অপশন ডিতে রয়েছে। আর ডায়নামাইট আবিষ্কার করেছিল আলফ্রেড নোবেল। নেক্সট প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? আশা করি এটা তোমরা সবাই জানো, নিউটনের গতিসূত্র সবাই পড়েছো, 3টে ল আছে। তো তার মধ্যে এই দ্বিতীয় লতে কিসের পরিমাপ পাওয়া যায়? তো সেকেন্ড লতে, নিউটনের সেকেন্ড লতে বলের পরিমাপ পাওয়া যায়, মানে ফোর্সের মেজারমেন্ট সম্পর্কে দ্বিতীয় লতে বলা রয়েছে। এই 3টে ল থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে, তোমরা 3টে ল ভালোভাবে দেখে রাখবে নিউটনের। নেক্সট প্রশ্ন, আনফিনিশড গ্রন্থটি কার লেখা? আনফিনিশড গ্রন্থটি কার লেখা? তোমরা রাখবে এই আনফিনিশড গ্রন্থটি হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার লেখা। প্রিয়াঙ্কা চোপড়ার লেখা হচ্ছে আনফিনিশড এই গ্রন্থটি। এর সঙ্গে সঙ্গে যে রাখবে অপশন এতে রয়েছে কপিল দেব। কপিল দেবের অটোবায়োগ্রাফির নাম হচ্ছে কপিল অটোবায়োগ্রাফি অফ কপিল দেব, এটা হচ্ছে কপিল দেবের অটোবায়োগ্রাফির নাম। আর কপিল দেব নিজে একটা বই লিখেছিল যার নাম হচ্ছে ক্রিকেট মাই স্টাইল। ক্রিকেট মাই স্টাইল হচ্ছে কপিল দেবের নিজের লেখা বই। আর অটোবায়োগ্রাফি হচ্ছে কপিল অটোবায়োগ্রাফি অফ কপিল দেব এই নামে রয়েছে। নেক্সট প্রশ্ন, দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান কোন দেশকে বলা হয়? দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান কোন দেশকে বলা হয়? তোমরা রাখবে দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান বলা হয় হচ্ছে জাপানকে। জাপানকে বলা হয় দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান। তো অ্যান্সার হবে হচ্ছে অপশন এ জাপান। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্য মনোনীত করতে পারে? খুবই সহজ, এটা বহু পরীক্ষায় আসে। তোমরা রাখবে রাষ্ট্রপতি রাজ্যসভার 12 জন সদস্যকে মনোনীত করতে পারে। রাষ্ট্রপতি রাজ্যসভার 12 জন সদস্যকে মনোনীত করতে পারে, অপশন বি অ্যান্সার হবে 12 জন সদস্য। এর সঙ্গে সঙ্গে যে রাখবে যে 12 জন সদস্যকে নিয়োগ করে তারা মেনলি আর্টস, লিটারেচার, সায়েন্স আর সোশ্যাল সার্ভিসে কোনো না কোনো ভালো অবদান রেখেছে। আর্টস, লিটারেচার, সায়েন্স, সোশ্যাল সার্ভিস এই 4টে ক্ষেত্রে ভালো, এই 4টে ক্ষেত্রে কোনো একটা ক্ষেত্রে তারা ভালো কিছু করেছে, এই জন্যই তাদেরকে রাষ্ট্রপতি রাজ্যসভার মেম্বার হিসাবে মনোনীত করে। এর সঙ্গে সঙ্গে যে রাখবে রাজ্যসভায় টোটাল 250টা সিট রয়েছে, এর মধ্যে 238টা হচ্ছে ইলেক্টেড মেম্বার হয় আর 12টা হচ্ছে অ্যাপয়েন্টেড মেম্বার হয়। কিন্তু এটা সংবিধানে বলা রয়েছে ম্যাক্সিমাম এই 250টা হতে পারে, কিন্তু বর্তমানে সিট রয়েছে 245টা, তার মধ্যে 233টা হচ্ছে ইলেক্টেড মেম্বার হয় আর 12 জন হচ্ছে নমিনেটেড মেম্বার হয়। 12 জন নমিনেটেড মেম্বারটা ফিক্স, শুধু ইলেক্টেড মেম্বারটা চেঞ্জ হয়। তো তাহলে কি হচ্ছে না, রাজ্যসভার সংবিধানে বলা হয়েছে ম্যাক্সিমাম 250টা সিট হতে পারে, কিন্তু বর্তমানে সিটের সংখ্যা হচ্ছে 245টা। এবং রাষ্ট্রপতি রাজ্যসভার 12 জন সদস্যকে মনোনীত করে যারা মেনলি আর্টস, লিটারেচার, সায়েন্স আর সোশ্যাল সার্ভিসে বিশেষ কোনো ভালো অবদান রেখেছে। নেক্সট প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় রয়েছে? ইন্টারপোলের সদর দপ্তর কোথায় রয়েছে? তোমরা অনেকে ইন্টারপোলের ফুল ফর্মই জানো না। ইন্টারপোল, INTERPOL, ইন্টারপোল, INTERPOL, এই ইন্টারপোলের ফুল ফর্ম হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। তো এই ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সে রয়েছে, অ্যান্সার হবে অপশন বি ফ্রান্স। অ্যাকচুয়ালি ফ্রান্সের লিওন বলে একটা জায়গা রয়েছে, LYON, লিওন। তো সেই ফ্রান্সের লিওনে হচ্ছে এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার রয়েছে। এবং এই যে ইন্টারপোল এর টোটাল সদস্য কান্ট্রি হচ্ছে 190টা, ঠিক আছে। এবং এটাই পৃথিবীর সবচেয়ে বড় পুলিশ অর্গানাইজেশন। পৃথিবীর সবচেয়ে বড় পুলিশ অর্গানাইজেশন হচ্ছে ইন্টারপোল, যার সদর দপ্তর ফ্রান্সে অবস্থিত, ফ্রান্সের লায়নে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করে? কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করে? এই প্রশ্নের উত্তর বহুবার দিয়েছি। 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল। ভারতের প্রথম গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল 1829 সালে, এবং সেখানে অবদান ছিল রাজা রামমোহন রায়ের। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি প্রথম আইআইটি? নিচের কোনটি প্রথম আইআইটি? মানে অপশানে 4টে নাম রয়েছে আইআইটির, তার মধ্যে কোনটা প্রথম আইআইটি? তোমরা রাখবে আইআইটি খড়গপুর, বা খড়গপুরে যে আইআইটি রয়েছে আইআইটি খড়গপুর, সেটা হচ্ছে ভারতের প্রথম আইআইটি। অ্যান্সার হবে অপশন বি আইআইটি খড়গপুর। এবং এই আইআইটিটা 1951 সালে তৈরি হয়েছিল। 1951 সালে আইআইটি তৈরি হয়েছিল, খড়গপুর আইআইটি, এবং এটাই হচ্ছে ভারতের প্রথম আইআইটি। দিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিল? তোমরা জাতীয় কংগ্রেস সম্পর্কে ডিটেলসে পড়বে, তারপরে
কোশ্চেন সলভ করবে। আমি পরে একটা ভিডিও দিয়ে দেবো। তো জাতীয় কংগ্রেসের থেকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসে। তো মনে রাখবে, জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন হয়েছিল 1885 সালে, সেই অধিবেশনের সভাপতিত্ব করেছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সেই অধিবেশনের সভাপতিত্ব করেছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার হবে অপশন এ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিল 1885 সালে। এবং এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে, যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল তখন ভারতের ভাইসরয় ছিল হচ্ছে ডাফরিন। এটাও কিন্তু বহু পরীক্ষায় আসে। ভারতের ভাইসরয় ছিল লর্ড ডাফরিন এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়। এবং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মেনলি জাতীয় কংগ্রেসের বিভিন্ন সভাপতির সময় কী ঘটেছিল সেগুলো সম্পর্কে কিন্তু পরীক্ষাতে আসে। ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্ত। পরের দিন আবার একটি ভিডিও আপলোড করে দেবো।